কি মা, মা আজ আমি প্রথম খুনে মামলায় জিতলাম। কোথায় তুমি আমাকে আশীর্বাদ করবে তা নয়, তোমার দু চোখ জলে ভরে এলো। আশীর্বাদ কি আজ তোকে নতুন করে করতে হবে শঙ্কর? নিশ্চয়ই করবে, সকাল সন্ধ্যে করবে, রোজ রোজ করবে। তাই কি করি বাবা? না মা, চিরকালই দেখে আসছি খুনে মামলার নাম শুনলেই তোমার দু চোখ জলে ভরে আসে। অথচ তুমিই আমাকে শিখিয়েছো কোনো গরিব লোক খুনে মামলায় পড়লে আমি যেন পয়সা না নিয়ে তাকে ডিফেন্ড করি। তাই চিরদিন করবি শঙ্কর, এটা তোর জীবনের ব্রত বলে মনে রাখিস। কিন্তু মা, রামলাল পাত্রের কেসের মতো কেস তো প্রতি মাস পাওয়া যায় না, আর তাতে নাম হলেও পয়সা বিশেষ হয় না। এই তো এই 1 বছর ধরে ওকালতি করে মাসে আমি 30-40 টাকা রোজগার করতে পারিনি। তাই ইলা বলছিল। কি বলছিল ইলা? ওর বাবার আন্ডারে ল ক্লার্কের চাকরিটা আমি নিই, মাইনে আপাতত। না শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, কিছুতেই না। ওকালতি তোকে করতেই হবে। কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে মা, তোমাকে কাজ করার থেকে বিশ্রাম দেওয়ার কর্তব্য। তোর একমাত্র কর্তব্য আমি যা বলি তা শোনা। তুমি ভালো করে ভেবে দেখো মা। আমি খুব ভালো করে ভেবে দেখেছি শঙ্কর। কিন্তু 5-10 বছরের আগে কোনো উকিল নিজের পায়ে দাঁড়াতে পারে না। আজ 12 বছর মেয়ে স্কুলে সেলাই শিখিয়ে আমি তোকে MA ল পাশ করিয়েছি। দরকার হলে আরো 10 বছর সেলাই শিখিয়ে আমি তোকে ওকালতিতে দাঁড় করিয়ে দেবো। চাকরি নেওয়া কিছুতেই চলবে না, 1000 টাকা মাইনে হলেও না। একথা তুই ইলাকে পরিষ্কার বলে দিবি। এমন একটা চাকরি ছেড়ে দেওয়া মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া। তুমি তোমার মাকে ভালো করে বুঝিয়ে বলো শঙ্কর, তিনিও তো তোমার সুখ চান। দেখো ইলা, তোমার সুখের ধারণার সঙ্গে তার সুখের ধারণা মিলবে না, তবুও তাকে বলবো। তবে মায়ের ইচ্ছার বিরুদ্ধে ওকালতি আমি ছাড়তে পারবো না। ইলা শুধু চায় যে ওকালতি ছেড়ে দিয়ে ওর বাবার দেওয়া চাকরিটা আমি নিই। ও কথার মীমাংসা হয়ে গেছে শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, ওকালতি তোকে করতেই হবে। কিন্তু মা, আমি জুনিয়র উকিল, আজ একটা খুনে মামলায় জিতে নাম পেয়েছি, কিন্তু পয়সা পাইনি। কাল আমার কোনো কেস নেই। ইলার কথা রাজি হলে আমাদের দৈনন্দিন জীবনের অভাবের গ্লানি থেকে মুক্তি পেতে পারে। কিন্তু তোর বাবা সত্যিকারের পরিচয় পেলে ইলা কি তোকে বিয়ে করতে রাজি হবে? ইলা আমার পিতৃ পরিচয় জেনেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। না না না, ইলা তো সত্যিকারের পিতৃ পরিচয় জানে না। জানে না? জানে মা, ইলা আমাদের সব কথা জানে। আমার বাবা প্রশান্ত চৌধুরী বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির ইন্সপেক্টর ছিলেন। 12 বছর আগে তিনি অফিসের কাজে রেঙ্গুনে গেছিলেন, সেইখান থেকে তিনি নিরুদ্দেশ। ইলারা আমাদের সব কথাই জানে মা। না না না, তারা জানে না, তারা কোনো কথাই জানে না। মা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি শঙ্কর, তোর বাবা নিরুদ্দেশ নন। না না না, আর তার উপাধি চৌধুরী নয়, চ্যাটার্জি। আমার বাবারা চৌধুরী ছিলেন। আমার বাবা যদি প্রশান্ত চৌধুরী হয়, তাহলে তাহলে আমি শঙ্কর চৌধুরী হলাম কেমন করে? আমার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার হাতের লোহা শাখাই তার সাক্ষী। তুমি জানো কোথায় তিনি আছেন? জানি। কোথায়? কলকাতার প্রেসিডেন্সি জেলে। কলকাতার প্রেসিডেন্সি জেলে? খুন করার অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। বাবা সম্বন্ধে আমি সব কথা জানতে চাই। কাকে খুন করার অপরাধে অভিযুক্ত হন? হেমাঙ্গিনী বলে একটি মেয়েকে। কোথায় এই ঘটনা ঘটেছিল? কৃষ্ণনগরে। সেইখানে ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিস ছিল। সহদেব দত্ত বলে একজন ছিলেন সেই অফিসের ম্যানেজার। তিনি সেখানে গিয়েছিলেন হেমাঙ্গিনীর জীবন বীমার অনুসন্ধান করতে। সেইখানেই ঘটনা ঘটে। আমি তখন তোর মামার বাড়িতে। এই ঘটনা ঘটবার সময় আমি কিছুই জানতে পারিনি। জানতে পারলাম সব শেষ হয়ে যাবার পর, জেল থেকে তার চিঠি পেয়ে। সেই তার প্রথম, সেই তার শেষ চিঠি। যাচ্ছিস শঙ্কর? হ্যাঁ মা, আগে কলকাতা, পরে কৃষ্ণনগরে। সেখানে গিয়ে কি করবি তা ভেবে দেখেছিস? জানি না কি করব, কিন্তু যেতে আমাকে হবেই। শঙ্কর, বারণ করো না মা, বারণ করলেও আমি শুনবো না। না না না,
বারণ তোকে আমি করবো না, বারণ তোকে আমি করবো না, বরং বরং আমি তোকে আশীর্বাদ করছি। তবে এত ভাবছো কেন? ভাবছি সংসারে তুই কিছুই জানিস নি বাবা। চিরজীবন লেখাপড়া করে কাটিয়েছিস, মাত্র 1 বছর আদালতে বেরিয়েছিস। বিদেশ বিভূমি নির্বান্ধব দেশ, সংসার বড় কঠিন জায়গা বাবা। যে কাজ করতে যাচ্ছিস সে কাজ করতে গিয়ে যদি মনে মর্মান্তিক আঘাত পাস, যে আঘাত পেয়েছি তারপরে কোনো আঘাত আমার লাগবে না মা। পারবি শঙ্কর? পারবি ছেলের কাজ করতে? স্ত্রী হয়ে আমি যা পারিনি তার প্রতি তোর আর আমার দুজনের কর্তব্য করতে। মানুষ যা করতে পারে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করবো মা। খুনের অপরাধে দণ্ডিত আসামি হলেও প্রশান্ত চ্যাটার্জি আমার জন্মদাতা, আমার কাছে সবচেয়ে বড় দেবতা। রিক্সা! কোথায় যাবেন বাবু? আমি আমি কোন একটা হোটেলে গিয়ে উঠবো। হোটেল? হোটেল তো সব হাই স্ট্রিটে। তা আসুন, 1 টাকা দেবেন এখন, দুজনে আছেন যখন। না মানে না না, আমি ওনার সঙ্গে যাব না, আমি যাব নেদেলপাড়া। ও, আমি ভেবেছিলাম আপনারা দুজনে একসঙ্গে যাবেন। তা এক কাজ করুন না, আপনি বরং আগে যান, আমি পরের গাড়িতে যাবো। শুন, না, আমার সেরকম কিছু তাড়াতাড়ি নেই, আপনি যান। না না, তাই বলে আপনি হেঁটে হেঁটে যাবেন? তা হয় না। তাতে এক কাজ করুন না, আপনারা দুজনে একসঙ্গে চলুন না, দিদিমণিকে নেদেলপাড়ায় নামিয়ে দিয়ে তারপরে আপনাকে পৌঁছে দেবো। এখন 7টা কথা বিনিময় করলে লোকের সঙ্গে বন্ধুত্ব হয় শুনেছি। আমি তো বেহার মতো আপনার সঙ্গে অনেক কথা বলছি। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রীতা মুখার্জি। আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। আমি পৃথিবী গার্লস স্কুলে মাস্টারি করি। আপনি নিশ্চয়ই মাস্টার নন? আগে না, আমি সবে ওকালতি আরম্ভ করেছি। অবশ্য আমার মা আপনার মতোই একজন শিক্ষক ছিলেন। ও বাহ, বেশ তো। হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সহদেব কৃষ্ণনগরে ছিল? না, তখন সে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। অবশ্যই এসপির কাছে সে সেই কথাই বলে। কিন্তু তার কথা সত্যি কিনা এটা অনুসন্ধান করা হয়েছিল? অফিসিয়ালি হয়নি। তারপর তারপর আমরা প্রশান্ত বাবুকে গ্রেফতার করে সোজা কৃষ্ণনগরে নিয়ে আসি। তুমি হেমাঙ্গিনীকে খুন করেছো? না না, পরশুদিন সন্ধ্যাবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য। বাড়িতে গেলে কিছু খুন করা হয় না। এই তার গলা কেটেছো? না না, ওটা আমার দাড়ি কামাবার খুন। হেমাঙ্গিনীর সঙ্গে তোমার আসক্তি ছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তারাই আমার জীবনের সব, তাদের আমি ভালোবাসি। তুমি তার অন্তঃসত্ত্বার জন্য দায়ী ছিলে। ছি, ছি, আপনি কি বলছেন? কি বলছেন? সব মিথ্যে, সব মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে। 5,000 টাকা পুরস্কার তোমরা পাবে। কিন্তু তুমি কেমন করে জানতে পারলে আমার মনের কথা? আমার মন দিয়ে, আমার মনের আয়নায় যে তোমার মুখ ভেসে উঠেছে। না না রিতা, এ হয় না, এ হতে পারে না। কি আমার দুঃখ, কি আমার গ্লানি। আমি জানি তোমার সব কথা। অসম্ভব। তুমি শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জির ছেলে। প্রশান্ত চ্যাটার্জির সব কথা আমি জানি। কিন্তু তুমি অসংকোচে সব কথা আমায় জিজ্ঞাসা করো। আমি খুনি আসামির ছেলে যেন আমার সঙ্গে মিশতে বা আমাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়াতে তোমার এতটুকু কবিতা হলো না? তুমি চমকালে না? না, তোমাকে দেখে ভালো লাগলো। মনে হলো জীবনে এমন একজনকে প্রথম দেখলাম যে আপন খোলা, নিজে ব্রত আর ধ্যান নিয়ে আছে। তারপর যখন তোমার পরিচয় জানতে পারলাম, বুঝতে পারলাম কেন তুমি এসেছো, তখন মনে হলো তুমি নিজের মনে নিঃসহায়, নিঃসম্বল, একলা। তোমার সব কথা ভেবে আমার চোখে জল এলো। নিজের মনের অজ্ঞাতে আমি দিয়ে টানালাম তোমার মনের কাছে।
যখন আমার পরিচয় পেলে লোকে আমাকে ব্যঙ্গ করবে, ঠিক সেই দুঃখের দিনে তোমার সঙ্গে হলো আমার দেখা। কেন জানি না, সকলের কাছে গোপন করলেও তোমার কাছে নাম গোপন করতে পারিনি। কি বলে মনে হচ্ছিল আমার জীবনের এই শূন্যতাকে ভরাতে পারে তোমারই মতো কোনো বন্ধু। বন্ধু? হ্যাঁ, যে সমবেদনা দিয়ে দেখে, অযাচিত ভাবে বিনা প্রশ্নে পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা স্নেহ স্পর্শ দেয় দুঃখের দিনে, সেই তো বন্ধু। আমার জীবনে যা ঘটেছে তা জানলে বন্ধু বলা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলতে তোমার সম্মানে বাধ্য। না না রীতা, কখনো না। যা কিছু ঘটুক না কেন তোমার জীবনে। আর আমি যদি বলি আমি পূর্ব বাংলার এক নিগৃহীতা মেয়ে? তাও না। অনন্ত মমতা, প্রীতি আর স্নেহ রইল তোমার জন্য। যারা কারাগারে পৌঁছেছে, ফাঁসি কাটে মরেছে, তাদের প্রত্যেক সঙ্গে তোমাদের বেদনা যোগ দিতে এসেছে দেশের স্বাধীনতা। তোমাদের বেদনা দিয়ে তো গড়া হয়েছিল দেশে মাতৃকার বেদিরিতা। তুমি প্রথম যে আমার কথা শুনে চমকালে না। তোমার মতো করে আমায় আর কেউ কখনো বলেনি এমন কথা। 20শে এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20শে এপ্রিল থেকে 10ই জুন কতদিন হয়? 20শে এপ্রিল থেকে 10ই জুন মানে আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের 10 দিন, কেমন? মে মাসের 31 দিন, এই হলো 41 দিন। আর জুন মাসের 10 দিন, তাহলে 51 দিন, কেমন? অঙ্কে তো তাই বলে। আর অঙ্কশাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র। নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র 51 দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের করি বাগে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে 12 বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের করি বাঘ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুরের সে বস্তু নেই। রাগ না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়াই উচিত। মহামান্য আদালত, নো পার্সোনাল অ্যাটাক। বক্তব্য বলুন। মহামান্য আদালত, মাত্র 51 দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে, তাহলে হেমাঙ্গিনীর 4 মাস অন্তঃসত্ত্বার জন্য আসামি কখনো দায়ী হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুৎসা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকল না। দ্য মোটিভ ফর মার্ডার ফলস থ্রু। যে কে সে লোক যে বাঁ হাতে লেখে বাঁ হাতে ছুরি চালায়? HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার? কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে? কে হেমাঙ্গিনীর 50,000 টাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে রাজি হয়েছিল এবং পরে তার অবস্থার জন্য দায়ী হয়ে প্রতিশোধ নিতে তাকে খুন করেছিল? মেলর্ড, কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে। আরো বলেছিলেন যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা। সুতরাং মহামান্য আদালত, আমার পরের সাক্ষী গভর্নমেন্ট হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর বিকাশ চন্দ্র মুখার্জি। লেট ডক্টর মুখার্জি টেক হিজ স্ট্যান্ড অ্যান্ড বি সোন। ডক্টর মুখার্জি, আমি আপনাকে একখানি চিঠির ফটোগ্রাফিক কপি আর আরেকখানি চিঠির অর্ধেকখানি দিয়েছিলাম। সেই দুটো চিঠি আপনার কাছে আছে? হ্যাঁ, দুটো চিঠি আছে। আচ্ছা, এই দুটো চিঠি পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। তাহলে আপনি নিরপেক্ষ গ্রাফোলজিস্ট বা হাতের লেখাবিদ হিসেবে মহামান্য আদালতের সামনে বলছেন যে এই দুটো চিঠি একই লোকের এবং বাঁ হাতের লেখা। হ্যাঁ, দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। কিসের চিঠি? কার লেখা? I have every right to know. The court has every right to know, my lord. প্রথম চিঠিখানি হেমাঙ্গিনীর মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেছিল, certified by court and police as evidence. I may say as false evidence against the accused.
অন্যখানি আমারই দেওয়া একটি চিঠির অর্ধেকখানি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। হ্যাঁ, একটু 2-1 হাতের লেখা। এতে কি প্রমাণ হয়? এতে এই প্রমাণ হয় যে 12 বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানা লিখেছিল, 12 বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে, যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে। কিন্তু লেখককে? লেখক SR-H মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটার যা। দ্বিতীয় চিঠি শেষার্ধ কি আসামি পক্ষের উকিলের কাছে আছে? নিশ্চয়ই আছে মহামান্য আদালত, লেখকের নিজে সই করা নামও তাতে আছে। জগন্নাথ বাবু, আপনি 20 বছর ধরে ক্যাম্পবেল মেডিকেল হসপিটালের হেড ক্লার্ক ছিলেন, 1923 সাল থেকে 43 সাল পর্যন্ত। হ্যাঁ ছিলাম। আচ্ছা, 1932 সালে হেমাঙ্গিনী বিশ্বাস বলে কোন নার্স আপনাদের হসপিটালে ছিল? ছিল, কিন্তু হেমাঙ্গিনীকে আমাদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কেন তাড়িয়ে দেওয়া হয় কথা বলতে পারেন কি? ক্যাম্পবেল মেডিকেল কলেজের এক সিনিয়র ছাত্রের সঙ্গে তার আসক্তি হয় এবং সেই আসক্তির ফলে তার সন্তান সম্ভাবনা হয় বলে। শেষকালে এই হেমাঙ্গিনীর কি হয় তা আপনি জানেন কি? জানি। সেই হেমাঙ্গিনী শেষে কৃষ্ণনগরে খুন হয় 1942 সালের জুন মাসে। দিস হেমাঙ্গিনী? ইয়েস মিলর্ড, দিস হেমাঙ্গিনী। আচ্ছা জগন্নাথ বাবু, যে ছাত্রটির সঙ্গে তার আসক্তি হয় সে কি সার্জারিতে খুব ভালো ছেলে ছিল? খুব ভালো ছেলে ছিল। আচ্ছা, সে বাঁ হাতে ছুরি ধরতো না ডান হাতে ছুরি ধরতো? ছুরি ধরা থেকে সব কাজই সে বাঁ হাতে করত। হ্যাঁ। হেমাঙ্গিনীর সঙ্গে সেও কলেজ থেকে বিতাড়িত হয়। আচ্ছা বলতে পারেন জগন্নাথ বাবু, বিতাড়িত হয়ে ছাত্রটি কি করে? তার বিএসসি পাস করেছিল। PL পাস করে ওকালতি আরম্ভ করে। জগন্নাথ বাবু, রায় বাহাদুর, SR-H মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যা। তার নাম জগন্নাথ বাবু? সুরেন দাস। অ্যারেস্ট হিম। প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনীর খুনের অপরাধে আমি তোমাকে সন্দেহাতীতভাবে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানে বেকসুর খালাস দিই। সব ঠিক মনে আছে, সব ঠিক মনে আছে। শুধু আমাকে পাগল বানাবার ষড়যন্ত্র, পাগল বানাবার ষড়যন্ত্র। বাবা, আপনার মতো এতখানি না হলেও দুঃখ যে আমরাও পেয়েছি বাবা। মা মহামায়া, শঙ্কর, আমি। মহামায়া, শঙ্কর, তোর চোখে এত জল কেন মা? কাঁদছিস, কাঁদছিস? না না বাবা, না। আসুন, আসুন আমার সঙ্গে। তোর সঙ্গে, তোর সঙ্গে? আসুন বাবা, আসুন বাবা। আমার মা মহামায়া, আপনার শঙ্কর আপনার জন্য অপেক্ষা করছে বাবা। মা, মায়া, মহামায়া, শঙ্কর, মহামায়া, 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 মহামায়া। কিন্তু কি হলো মহামায়া? আমার জীবনটা যে বয়ে গেল, জীবনের 12টা বছর। না না না, এই নষ্ট হয়ে যাওয়া 12 বছরের দুঃখ দিয়ে সামনের 12 বছরকে আমরা সার্থক করে তুলব। আর তোমার শঙ্কর, আমার শঙ্কর, শঙ্কর, যেদিন আমার ছিল না আশ্রয়, ছিল না চোখে ঘুম, ছিল না পেট ভরে খাবার পয়সা, সেদিন তুমি আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে শুয়ে রেখেছিলে তোমার ঘরে, সকলের কথাকে অগ্রাহ্য করে। ক্ষুধায় দিয়েছিলে খাদ্য, তৃষ্ণায় দিয়েছিলে জল, দুঃখে দিয়েছিলে সান্ত্বনা, আর উপবাসী মনে দিয়েছিলে প্রীতি মমতার স্পর্শ।
তাই আজ তোমাকে সব ভার দিতে এসেছি রিতা। তোমার মাথায় সব ভার চাপিয়ে দিয়ে আমি ভার নেব তাদের, যারা আদালতে বিচার পায় না পয়সার অভাবে, নানা উৎপীড়ন, অবিচার আর অন্যায় চক্রে নিষ্পিষ্ট হয়ে। সেই সব নিপীড়িত, নিষ্পিষ্ট, দুর্গত কিন্তু দুর্মর বহুর মধ্যে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো তোমার অন্তরের আলো ধরে। আমাকে আমাকে তুমি সার্থক করো শঙ্কর, আমাকে তুমি সার্থক করবে না। এই তো আসো রীতা, রীতা আমার আমার আধার ঘরে আলো করা লক্ষ্মী, আমার দুঃখের আগুনে পুড়ে খাঁটি সোনা, আমার শঙ্করের দুদিনের সান্ত্বনা, স্নেহ স্পর্শ আর শুনেছি না, আমি সব শুনেছি, প্রসাদের মুখে আমি সব শুনেছি। তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম মা, তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম। তোমাদের আমাদের সকলের দুঃখের বরণ ডালা দিয়ে তোমাকে আমি বরণ করে নিতে এলাম মা।